সমস্ত ক্রেডিটটা আমার আম্মুর, যে আমার মাথায় কিভাবে জাপানের ভূত চাপলো আর আমি জাপানে কিভাবে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও এখানে বসলাম আর কি। জায়গাটা আসলে সত্যিই অনেক বেশি সুন্দর। তো আজকে আপনাদের সাথে যে কথাটা বলবো, যার জন্য মূলত আজকের ভিডিওটা, সেটা হচ্ছে অনেকেই জিজ্ঞাসা করে থাকেন, বেশিরভাগ আমি 4 বছর ধরে এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে ভাই আপনি জাপানে কিভাবে গিয়েছেন। তা আপনাদেরকে আজকে আমার জাপানে আসার গল্পটা একটু শোনাবো, যে আমার মাথায় কিভাবে জাপানের ভূত চাপলো আর আমি জাপানে কিভাবে চলে আসলাম। আমার মাথায় প্রথমত আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করি 2019 সালে, তারপরে হচ্ছে চারিদিকে যত অ্যাডমিশন শুরু হয় পরীক্ষার শেষে, তো অনেক জায়গায় অ্যাডমিশন দিছি, সারা বাংলাদেশের এই প্রান্ত ওই প্রান্ত ঘোরাঘুরি করছি। মানে পরীক্ষার উসিলায় ঘোরাটা হয়েছে বেশি, সেটা আমরা 3-4 জন ফ্রেন্ডরা সবসময় একসাথে করে পরীক্ষা দিতে গেছি সব জায়গায়, যার জন্য হচ্ছে এই মজাটা একটা আলাদা। তো তারপরে ঢাকা যে এখন সেন্ট্রাল ইউনিভার্সিটি, যেটা এটা আগে ছিল 7 কলেজ, ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। এটার আমি তখন তিতুমির কলেজে ভর্তি হই, মানে চান্স পাওয়ার পর তিতুমির কলেজে আমি অ্যাডমিশন নিই। তো পড়তে হঠাৎ 2020 সালে করোনা দেখা দিল। তো করোনার মধ্যে আমার মাথায় কাজ করলো একটা, যে তখন মাঝে আবার ঢাকাতে যে টিএসসিতে যাইতাম, অনেক বন্ধুরা আসতো, আড্ডা দিতাম। তো তখন মনে হতো যে আমার চারিপাশে যত মানুষজন দেখতেছি বেশিরভাগই হচ্ছে কোনো না কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট। অনেকেই গ্রাজুয়েশন কমপ্লিট করে বেকার, চা খাইতেছে, সিগারেট খাইতেছে, আড্ডা দিতেছে, তারা বেকার। কেউ বিসিএসের জন্য মানে ট্রাই করতেছে। মানে এক একজনের কষ্ট এক এক রকম। কেউ দেখা যাচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করে তার মানে চাকরি মিলতেছে না, চা বিক্রি করতেছে বা বিভিন্ন ধরনের পেশায় সে নিয়োজিত আছে, অনেকজন। তো তখন আমার মনে হলো যে আমি একটা সাধারণ 7 কলেজের একটা স্টুডেন্ট, আমি অনার্স মাস্টার্স পাশ করে কি করব, আবার সেই যে মানে চাকরির জন্য আবার যুদ্ধ নামতে হবে। তারপরে যুদ্ধে নামার পরে যদি চাকরি বাকরি হয়, তাও ওই 20-30-40 হাজার 50 হাজার, যে পরিমাণ দিনের পর দিন খরচ বাড়তিছে। আর মানুষের চাহিদা তো শেষ নেই, মানুষের শখ থাকে, ইচ্ছা থাকে অনেক কিছুই করার জীবনে। তো এইটাতে দিয়ে আমার শখ পূরণ হবে না। তখন মনে হলো যে আচ্ছা, দেশের বাইরে যারা পড়াশোনা করতে যায়, মানে এটা চিন্তা করলে কেমন হয়। তখন আমার মাথার মধ্যে কোশ্চেন করতেছি, এমনিতেই পড়াশোনা করি না, তার উপর আবার বিদেশে পড়াশোনা। বাসায় যদি বলি তাহলে তো আর মায়ের একটা মাটিতে পড়বে না, বলে যে হচ্ছে তুমি বাংলাদেশেই পড়ো না, তুমি আবার বিদেশে যে পড়বা। আচ্ছা, তো তখন 2020 সাল একটু ঘাটাঘাটি করলাম যে কিভাবে যাওয়া যায় বাংলাদেশ থেকে বেরিয়ে, কোন দেশে গেলে অন্তত একটু ভালো থাকা যাবে, শান্তিতে থাকা যাবে, একটু নিরাপদ থাকা যাবে। তো সবার আগেই মাথায় আসে মানুষের ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশ। তো এই সমস্ত দেশগুলোতে মানে তখন ভাবলাম যে এটার চাইতে তখন শুনলাম জাপানে যাওয়াটা একটু ইজি। তারপরে করোনা শুরু হলো। তো করোনার মধ্যে একবার ভর্তি হতে যেয়েও ভর্তি হয়নি। তার পরবর্তীতে আমার হচ্ছে বোনের বিয়ে হয়ে গেছে 2021 সালে। 21 সালেই তো, হ্যাঁ। দেন 21 না 20 ভুলে গেছি, সরি আপু, মাইন্ড করো না। তো তারপরে হচ্ছে করোনা শেষের পরে আমি আবার পুনরায় শুরু করি। আমার মূলত সেশনটা ছিল 2021 সালের অক্টোবর সেশন। তো যেহেতু করোনার জন্য 2021 সালের একটা স্টুডেন্টও জাপানে প্রবেশ করতে পারে নাই। 2021 সালের সমস্ত স্টুডেন্ট ওরা হচ্ছে সব 22-এর এপ্রিল সেশনে আসে। তো আমাদেরও হচ্ছে 2021 সালের অক্টোবর সেশনে যারা স্টুডেন্ট ছিলাম, আমাদের সিওইর মেয়াদ টেয়াদ সব শেষ হয়ে গেছিলো। শেষ হয়ে যাওয়ার পরে সবাইকে আবার সিওই জাপান থেকে একটু ডেট বাড়িয়ে তখন হচ্ছে এপ্রিলের জন্য দিয়ে দেয়। মানে 2021 সালের এপ্রিল থেকে শুরু করে 22 সালের এপ্রিল পর্যন্ত যারা ছিল সবার একসাথে হয়ে গেছে তখন, মানে একটা সেশন হয়ে গেছে এতগুলো স্টুডেন্ট নিয়ে। তো তারপরে হচ্ছে তখন পেরেশানি তো থাকে, চিন্তা থাকে। আমাদের সময় তো এত ভিএফএস ছিল না, তখন হচ্ছে অ্যাম্বাসিতে ইন্টারভিউ ডেট নিয়ে ডিরেক্ট অ্যাম্বাসিতে যে কোশ্চেন করতো, কারোর কোশ্চেন করতো না, তখন এরকম ছিল, মানে ডিরেক্ট যেতে হতো এম্বাসিতে। এখন তো ডিরেক্ট অ্যাম্বাসিতে যাওয়া লাগে না, এখন বেশিরভাগ স্টুডেন্টেরই কাগজ জমা দেওয়ার পর ইন্টারভিউ নেয় না। আর আমাদের সময় তখন ওখানে যাওয়ার পরেই কয় নাম্বার গেটে ডাকলো, ইন্টারভিউ নিবে কি নিবে না, এই পেরেশানির মধ্যে ছিলাম। যাই হোক, তখন হচ্ছে অনেক আমাদের উপরে অনেক বাধা গেছে,
কারণ একবার হচ্ছে এন্ট্রি চালু করে, আবার 7 দিন পরে বন্ধ করে, মানে এরকম ঝামেলার মধ্যে যাইতে যাইতে 1 বছর ওয়েট করছি প্রায়। দেন অবশেষে জাপানে আসছি 2022 সালের এপ্রিলের 10 তারিখে জাপানে এসে পৌঁছাই। তারপরে হচ্ছে আমার শহর ছিল হচ্ছে কোবে শহর। কোবে শহরে হচ্ছে আমি 2 বছর ওখানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম শেষ করি। তারপরে আমার তখন মনে হলো যে আমি বয়স কম, বয়স বেশি নাই, পরিবারের চাপ নাই, তো গ্র্যাজুয়েশনটা করি, ব্যাচেলারে ভর্তি হই। অনেক ভাইদের পরামর্শ নিলাম। মানে জাপানে দেখি যে হচ্ছে 98% স্টুডেন্টই বা 99%ই বলি না কিসের জন্য, সবাই হচ্ছে সেনমন গাক্কুতে চাই। আমি ইউনিভার্সিটির মানে কাউরে খুঁজে পাচ্ছিলাম না তাদেরকে সাজেশন নিব। তো এক বড় ভাই আছে কোবেতে, 2-3 জন, তাদের কাছ থেকে হেল্প নিছি। তারা আমার যথেষ্ট হেল্প করছে, আজও পর্যন্ত করে, পরামর্শ দেয়, ভালো মন্দ জিজ্ঞাসা করলে সব কিছুই বলে। তো অনেকে চিনবেন, হচ্ছে সৌরভ দ্য ড্রিমার ভাই ভ্লগ করে। ভাইয়ের সাথে আমার সম্পর্ক সে 2022 সাল থেকে। তখন 2 ভাইয়ের মধ্যে একজনাও হচ্ছে এই ভ্লগ কোনো কিছুই করতাম না। তো তারপরে ভাই মূলত এক ইউনিভার্সিটি ভর্তি হয়েছিল, বলছিল তুমি কোবেতেই থাকো। তা আমার কাছে মনে হলো যে আমি কোবে যেন আপরে থেকে টোকিও যাই, দেখি ওখানে ইউনিভার্সিটি কেমন হয়। তাও 2-3 জায়গায় হচ্ছে ইউনিভার্সিটির অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিয়েছি, যে এক জায়গায় হইলে আর এক জায়গায় ট্রাই, তখন মানে এক জায়গায় না হলে তো আর এক জায়গায় ট্রাই করতেই হবে বাধ্যতামূলক। তো এখানে হয় কি যে একসাথে চাইলেই অনেক জায়গায় অ্যাপ্লিকেশন করা যায়, কিন্তু ইউনিভার্সিটিগুলো 4-5টা ইউনিভার্সিটিতে যদি আমি অ্যাপ্লিকেশন করি, এক একটা জায়গাতে জাপানিজ ইয়েনে 33,000 ইয়েন করে লাগে অ্যাডমিশন ফি, যেটা হচ্ছে আপনার বাংলাদেশে বলতে গেলে 26,000 থেকে 27,000 টাকা। তা আমি যদি 4-5 জায়গায় করি কত টাকা যাবে বুঝতেই পারতেছেন। এই জন্য একটা একটা করে করতেছিলাম। তো প্রথমটাতে দিয়েছি টোকিওতে, আমার ইউনিভার্সিটি টোকিওতে হয়ে গেছে। তো তারপরে টোকিওতে 2 বছর, এই যে এখন যেখানে বসে আছি এভাবে এই এলাকার মধ্যে চারিপাশে ঘুরে বেড়াচ্ছি। যদিও ভিডিওটা হচ্ছে 7 থেকে 10 মিনিটের, 7 থেকে 10 মিনিটে অবশ্য জাপানের 4 বছর, আর 4 বছর রানিং চলতেছে, এখন স্টুডেন্ট লেভেল এখনও 2 বছর বাকি আছে আমার। তো বাংলাদেশের স্টেপগুলো পার করছি যে কি পেরেশানিতে নিয়ে, কারণ আমার ফ্যামিলিতে আমার বাবা রাজি ছিল না, একমাত্র আমার আম্মু রাজি ছিল, যার সুবাদে আমি আজকে জাপানে, মানে বলতে গেলে সমস্ত ক্রেডিটটা আমার আম্মুর। না আব্বুরে ক্রেডিট দেবো না তা না, এখন টাকা পয়সা সব তো আব্বুই দিছে, কিন্তু দিন শেষে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে আমার আম্মু আমার সমস্ত ক্রেডিটটা দিয়েছে। মানে প্রথমত কোচিংয়ে ভর্তি হওয়ার খরচ, তারপরে হচ্ছে সিওইর অ্যাপ্লাই করার জন্য যে 33,000 টাকা না 35,000 টাকা তখন লাগছে, যেটাই হোক ওইটার খরচ। তারপরে আরও একটু আমার জন্য সহজ হয়েছিল কি, আমি তখন ঢাকাতেই থাকতাম, ওখানেই থাকতাম হচ্ছে ওই যে ম্যাচ টাইপের করে থাকা হতো অনেক ফ্রেন্ডদের সাথে বা এলাকার মানুষজনের সাথে। তো যার সুবাদে আমার এক্সট্রা করে এটা ঝামেলা পোহাতে হয়নি। আমি সেই 2017 সাল থেকেই আমি বাইরে 2 বছর যশোরে কাটাইছি ইন্টারমিডিয়েট, তারপরে চলে গেছি ঢাকাতে। মানে 17 সাল থেকে আমার ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে শুরু করে আজ পর্যন্ত বাড়ির অতিথি। জানি না বাকি বছরগুলো বাড়িতে অতিথি হিসাবেই থাকতে হবে না পার্মানেন্টভাবে থাকতে পারবো কোনো সময়, জানি না। যদিও শুনেছি যে একবার নাকি ঘর ছাড়া হলে সবাই নাকি বাড়ির অতিথিই হয়ে যায়, হয়তো কথাটা সত্য, চাইলেও হয়তো যাওয়া হইতা, গেলেও আত্মীয়র মতো করে ঘুরতে যাওয়া। তো যাই হোক, তো এই ছিল আমার জাপানে আসার ছোট্ট জার্নিটা। ছোট্ট জার্নি বলবো না, বলতে গেলে অনেক অনেক বড় জার্নি, কারণ আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসা, তারপরে জাপানে এসে নিজের মতো করে কাজ করা। আসলে সত্য কথা বলতে কি সবচাইতে কষ্ট হয়েছে কোথায় জানেন, আমি জীবনে কখনো বাংলাদেশে থাকতে হচ্ছে একটা মানে বলে বাংলাদেশের কথায় বলে যে একটা খড় ভেঙে দুটো করিনি, মানে একটু কাজও আমার কখনো করতে হয়নি যে সেই মানুষটা আমি জব করতেছি, ক্লাস করতেছি, রান্না করে খাইতেছি, এভাবে 4টা বছর করে যাচ্ছি, আরও সামনে 2 বছর করব। আসলে আমার ফ্যামিলিও অবাক হয়তোবা। আসলে মেন কথা হচ্ছে যদি নিজের থেকে চাওয়া যায় কোনো কিছু, সেটা আপনি অবশ্যই পারবেন, আর যদি চেষ্টা না থাকে কোনো কিছুই জীবনে পসিবল না। তো যারা জাপানে আসতে চান আপনাদেরকে একটা জিনিস বলতে চাই আমি আপনাদের উদ্দেশ্যে, যে অনেকের ফ্যামিলি সাপোর্ট দেয়নি যাওয়ার জন্য, পারমিশন দেয়নি। তা আপনাদের যারা ফ্যামিলি পারমিশন, মানে ফ্যামিলি বলে তুমি যাও, ধাক্কা মেরে মেরে বলে যে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, তারা আমি দেখেছি তারা পড়তেই চায় না। তারা
মানে কি বলবো, আর আমরা ওই যে বললাম আব্বু রাজি ছিল না। এর না থাকার কারণ আছে, কারণ আমি আর আমার বোন তো তারপরে বোনের তো বিয়ে হয়ে গেছে, দেন এখন বাবা মা পুরো একা হয়ে যাচ্ছে, যার জন্য মূলত তাদের হয়তো বা এটা পিছু টান ছিল একটা কারণ। তার পরবর্তীতে যাই হোক, আল্লাহ যেভাবে হোক আমার রিজিক যেহেতু এখানে রাখছে, এখানে এসেছি। পরবর্তী রিজিক কোথায় আছে জানি না, অন্য দেশে আছে কিনা, না জাপানেই থাকবো, না কি আছে কপালে, এটা একমাত্র উপর আল্লাহ ভালো জানে। তারপরেও চেষ্টা করব যে হচ্ছে ভালো করে থাকার। আপনারা আমাকে দোয়া করবেন যেন এই রোবোটিক জীবনটা যেন একটু সহজ হয় আমাদের জন্য, আর যেন হচ্ছে আর হয়তো 1 বছর পরে আমার কোম্পানি খোঁজা স্টার্ট হবে, যেন একটা ভালো কোম্পানিতে ঢুকতে পারি। দোয়া করবেন। তো আমার জাপান আসার ছোট্ট গল্পটা এতটুকুই ছিল। বলতে গেলে আরও অনেক বলতে হবে। তো একটা কথাই বলবো দিন শেষে, যে আমার জাপানে আসার পিছনে সমস্ত ক্রেডিটটা যদি আমি দেই, 80% ক্রেডিট দেবো আমার আম্মুকে। যাই হোক, আম্মু যদি ভিডিওটা দেখো তাহলে তোমার ক্রেডিট দিয়েছি, এটা দেখতেই পারবা, সমস্যা নাই। আব্বুরও ক্রেডিট আছে, বোনেরও ক্রেডিট আছে। পরবর্তীতে সবাই আমাকে সাপোর্ট দিয়েছে, ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই। কিন্তু প্রথমে কেউ রাজি ছিল না, একমাত্র আম্মু রাজি ছিল, যার জন্যই বলবো। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো একটা ব্লগে। আপাতত এই পর্যন্তই। খুদা হাফিজ, আসসালামু আলাইকুম।